দেশপ্রেমিক, যোগ্য এবং উপযুক্ত, এবং আমাদের চিফ যে আছেন উনি অত্যন্ত বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। কিন্তু তথাপি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তারা কার্যকরভাবে দেশ চালাতে হোঁচট খাচ্ছেন। সরকারের নিজের সরকারি থাকে নির্বাচন করা, সেই নির্বাচনটা গ্রহণযোগ্য নয়, যার জন্য তত্ত্বাবধায়ক ইত্যাদির ব্যাপার আসছে। বর্তমান সরকার যদি কোনো দল গঠন করেন এবং সরকারের থেকে যদি তারা সেই দল গঠন করেন এবং নির্বাচন করেন, তাহলে সরকারের থেকে দল গঠন বা কিংস পার্টি, সেখানে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের একটা সমস্যা হতে পারে। এটা কিন্তু কোনো সময় কেউ গ্রহণ করেনি। যখনই কেউ সরকারের থেকে দল গঠন করেছে, সেটা নিয়ে সবসময় মানুষের সেটাকে মনে করা হয় যে এটা লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। সরকার থাকছেন, সরকারি সুযোগ সুবিধা দিচ্ছেন, তাদের এমপ্লয়িজ ইউজ করছেন, তারা এখানে একটা ব্যত্যয় সৃষ্টি করতে পারেন। আর সেকেন্ড হলো যে আমাদের এখনকার বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমরা যতটুকু বুঝতে পারছি বা উপলব্ধি করতে পারছি, সেটা হলো নির্বাচনের সঙ্গে জড়িত যারা থাকেন, সেটা হলো একটা হলো আমলাতন্ত্র, একটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর একটা যদি আমরা কেস কাছারি করি তাহলে জুডিশিয়ারি। বর্তমান পরিস্থিতিতে যে কোনোভাবেই হোক, এটা স্বাভাবিকভাবে একটা উপলব্ধি হচ্ছে যে এই সবগুলি প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জুডিশিয়ারি আর অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন, এগুলো সবই ডিমোরালাইজড অ্যান্ড পলিটিসাইজড, হতাশ, মনোবলহীন এবং দলীয়করণের পক্ষপাত দুষ্ট। এটা সৃষ্টি হচ্ছে, অনেকের কাছে এই উপলব্ধি আসছে। কাজে সেই অ্যাডমিনিস্ট্রেশন এটা কেন হচ্ছে সেটা আমি বলি। এটা আমাদের যারা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারে দিয়েছেন, প্রত্যেকটি মানুষ দেশপ্রেমিক, যোগ্য, উপযুক্ত। আমি আবার বলছি, দেশপ্রেমিক, যোগ্য এবং উপযুক্ত, এবং আমাদের চিফ যে আছেন উনি অত্যন্ত বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। কিন্তু তথাপি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তারা কার্যকরভাবে দেশ চালাতে হোঁচট খাচ্ছেন, কেননা তাদের হ্যান্ডস অ্যান্ড যাদের দিয়ে কাজ করবেন সেটাকে দুর্বল হয়ে গেছে। এই দুর্বল হওয়াটা কি অবশ্যম্ভাবী ছিল, নাকি এটাকে সৃষ্টি করা হয়েছে বা এটাকে অ্যাভয়েড করা যেত? আমি মনে করি এটা অবশ্যম্ভাবী ছিল না। আমাদের দেশে যতগুলো লোক যত জায়গায় চাকরি করে, যেখানেই চাকরি করে, পুলিশে হোক আর অ্যাডমিনিস্ট্রেশনে হোক, তারা সরকারের কর্মচারী নয়, তারা রাষ্ট্রের কর্মচারী, এবং তারা বেশিরভাগই আসে অত্যন্ত দরিদ্র শ্রেণী থেকে বা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে। তাদের কাছে চাকরিটা অনেক মূল্যবান জিনিস। সেই চাকরি দিয়ে তাদের বাচ্চাদের, তাদেরকে ফ্যামিলিকে দেখতে হয়, তাদের মা বাবাকে দেখতে হয়, অনেক সময় আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির মানুষ, তাদেরকেও দেখতে হয়, তাদেরকে বেঁচে থাকতে হয়। কাজেই তারা চাকরি রক্ষার জন্য অনেক সময় অনেক কিছু করেন, যেটা সরকারের অর্ডার ছাড়া না করলে তাদের এইসব জায়গায় আঘাত পড়তে পারে। এটা করে তারা আরও বেশি কিছু করতে চান, কিছু একটা বেশি সুবিধার জন্য। এটা তাদের জন্য সাধারণভাবে জেনারেলাইজড, এবং সবসময় যেহেতু তারা সরকারের লোক নন, তারা হলেন সাপোজ টু বি স্টেট মেশিনারি। সবসময় দেখা গেছে যে কোনো সময় সরকার পরিবর্তন হয়েছেন, এনারা এদের চেহারা পরিবর্তন করেছেন, যেটা স্বাভাবিক হওয়া উচিত। যে সরকার আসবে তার সঙ্গে তারা কাজ করবে। এই সরকারের তাদের সুযোগ ছিল এই ধরনের একটি পরিস্থিতি সৃষ্টি করে এই ধরনের মানুষগুলিকে নিজের কাছে টেনে নেওয়া। তারাকে সেই অভয় দিতেন, তাদেরকে সেইভাবে ব্যবস্থা করতেন, তাহলে তাদের সঙ্গে তারা ফুল ফ্লেজেড তাদের সঙ্গে থাকতেন, এবং তাদেরকে বিভিন্নভাবে তাদের শাস্তি বা বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করার ফলে ট্রান্সফার, শাস্তি, বিভিন্ন জায়গায় বের করে দেওয়া, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, ঝুঁকিতে রাখা, তারা সবাই ডিমোরালাইজড। আর এই জায়গায় যেখানে খালি হচ্ছে, এইসব জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এখন যে প্রভাবশালী যে দলগুলি আছে, সেই দলগুলি তাদের নিজস্ব লোককে সেট করে দিচ্ছে, ফলে এগুলো পলিটিসাইজড হয়ে যাচ্ছে। লিডারশিপ পলিটিসাইজড, ফোর্সেস আর বা গ্রাউন্ড যারা আছেন তারা হলো ডিমোরালাইজড। আদালত প্রাঙ্গণ, পবিত্র প্রাঙ্গণে বিভিন্নভাবে
আমরা কলুষিত করছি, এটা জাতির জন্য মঙ্গলজনক নয়, লজ্জাজনক মনে হয়, এবং এটাকে আমরা কোনো সময় সমর্থন করি না। এবং তার পরিবারজনের প্রতি আমার সহানুভূতি, আল্লাহ তাদেরকে শক্তি দেয়, আল্লাহ তাদেরকে রহম করুক, রক্ষা করুক, এটা আমার প্রার্থনা থাকবে। আমি এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করছি, এবং তাদের জন্য আল্লাহ কবুল করেন। যারা আহত হয়েছেন তাদের জন্য তার সুচিকিৎসার ব্যবস্থা হয়, এটা আমরা সবসময় দাবি করেছি। আমি কিন্তু সর্বপ্রথম আবু সাইদের বাসায় গিয়েছিলাম, অফিসিয়ালি তাদেরকে সমবেদনা জানিয়েছি, সেখানে কবর জিয়ারত করেছি, তাদেরকে সমর্থন জানিয়েছিলাম। তো আমি আশা করব ভবিষ্যতে আমরা দেশটাকে যেন সেই স্পিরিটে নিয়ে যেতে পারি। যেই আমার ধারণা মতে, এটা ব্যক্তিগত মত, বাংলাদেশে কোনো সময় গণতন্ত্র ছিল না, বাংলাদেশে কোনো সরকারের আমলে ভালো নির্বাচন হয়েছে, ভালো গণতন্ত্র হয়। গণতন্ত্র যদি মার্কিং করা হয় 1 থেকে 10-এর মধ্যে আমি এটাকে 5 মার্ক দেবো না, আমি মনে করবো 1 থেকে 2 পেতে পারি। বাংলাদেশে কোনো এখন আমাদের গণতন্ত্র যদি করতে হয় নতুনভাবে চিন্তা করতে হবে, এবং সকলের সহযোগিতা লাগবে। আমি এই প্রস্তাবগুলো উত্থাপন করেছি, বিশেষ করে সংবিধানের প্রস্তাবগুলো, এগুলো আমরা তত্ত্বাবধায়ক সরকার যদি ওনারা চান ওনার কাছে আমরা যাব, তো ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জমা দেব, আমাদের প্রতিনিধিকে ওনারা যদি চান দেখতে পারেন। আর আমরা এটা সাধারণভাবে আমি সমস্ত সচেতন নাগরিক এবং সাধারণ নাগরিক এবং আমাদের রাজনৈতিক দলগুলির জন্য পেশ করেছি। সকলের মতামতের ভিত্তিতেই এগুলো শুধু গ্রহণ করা সম্ভব, এবং সকলের মতামত হওয়ার জন্য আমি যুক্তি দিয়েছি। আপনারা বিবেচনা করবেন, ভবিষ্যতে যদি এটা মনে করেন কাজে লাগবে, এটাকে কাজে লাগবেন, এগুলো আমার আহ্বান। এখন আপনারা কোশ্চেন করতে পারেন, আমাকে কোশ্চেন করবেন, আমি অ্যান্সার করব ইনশাআল্লাহ। বলেছিলেন যে আমরা নির্বাচন করব এই সরকারের অধীনে, ঠিক আছে, কিন্তু সব দলকে আনতে হবে, সব দল না আসলে আমরা এই নির্বাচনে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে করি, এবং উনি যেতে চাননি, যার ফলে আমি যাইনি, আমার সঙ্গে আমাদের 90% মানে 270 জন যায়নি, এবং তারপরে আমাদেরকে জোর করে ধরে ইসরা সাহেবকে দিয়ে নির্বাচনে আনা হয়েছে। এটা হলো বাস্তবতা। আইনের শাসন অর্থ হলো যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন, যেই করবে তবে বিচার করে করতে হবে, অবিচার করে নয়, হুইমসিক্যালি নয়। যেমন আমাদের সকলের নামে মার্ডার মামলা দেওয়া হচ্ছে, বিচার করতে হবে, আপনি বললেই তো হবে না। সেই জন্য আমি বলছি আমরা আইনের শাসন চাই। সুশাসনের জন্য দুটো জিনিস দরকার, একটা হলো আইনের শাসন, একটা হলো ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা। আমরা এটাই চাই, সুশাসন, এবং সেখানে যে যখন যেটাই করেছেন যদি অপরাধ করে থাকেন তার বিচার আমরা চাই, কিন্তু অপরাধের বিচার করতে হবে এবং অপরাধ দেখে প্রমাণ করে বিচার করতে হবে, তারপরেই আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে। তারা বাদ দিয়ে নির্বাচন করতে চেয়েছে, আমরা বাধা দিয়েছি। যখন জামাতকে বাদ দিয়েছে কিছুদিন আগে, এই আন্দোলনের সময় জামাতকে যখন বাদ দেওয়ার জন্য কথা বলেছে, আমি সব বলেছিলাম যে বাদ দেওয়ার এখতিয়ার কোনো সরকারকে কেউ দেয়নি। তাদেরকে ইলেকশনে আসবেন, ওনারা ইলেকশনে যদি পাস না করতে পারেন, ফেল করেন, জনগণ তাকে বাদ দেবে। এইটা এখতিয়ার জনগণের, এটা এখতিয়ার কোনো সরকারের নেই। আপনারা শুধু যারা সন্ত্রাসী বলে, যারা দেশদ্রোহী এবং যারা যেটাকে বলা হয় এক্সট্রিমিস্ট রাজনীতি, যেটা ওই নাশকতার রাজনীতি করে, তাদের ছাড়া আপনি কাউকে ব্যান করতে পারেন না। এটা আমি তখনই বলেছিলাম। আমি জামাতের কারণ সময় তোমরা চেক করে দেখতে পারো, জামাতের আওয়ামী লীগের আমলে এটার বিরুদ্ধে আমি বলেছিলাম জামাতকে সমর্থন করে, যে জামাতেরকে ব্যান করা আওয়ামী লীগের পক্ষে সঠিক হচ্ছে না, এটা যা, এবং আমি সংসদে এটা বলেছি যেগুলো ব্যান করলে আলটিমেটলি দেশে একটা অরাজকর পরিস্থিতির সৃষ্টি হবে, দেশ কোনো সময় স্টেবল হবে না, দেশের স্বাভাবিকতা থাকবে না, দেশ অচল অবস্থার সৃষ্টি হতে পারে।